আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পরের দিন খুব সকাল সকালেই লামিয়া মেহেরাব আর পাখিকে নিয়ে চলে আসে। রাহিয়ানের আজকে অফিস ছুটি, তাই সে বাড়িতেই আছে, ঘুমাচ্ছে। মেহেরাব আর পাখি এসে বোনকে জড়িয়ে ধরে বসে আছে। উপমাও বসে আছে দুজনকে কোলে নিয়ে। তোমাকে খুব মনে পড়ে আপু, কবে বাড়ি যাবে? আম্মু তোমার জন্য কান্না করে জানো, বলে মেহেরাব। আমি জানি তো ভাই, আম্মুকে করতে না করবি, আমি যাব তো। এখন ওইসব রেখে বল কি খাবি, আপু বানিয়ে দিব বল। পাখি আর মেহেরাবকে বলে উপমা। নুডলস খাবো, তোমার হাতের নুডলস। উপমা ওদেরকে টিভি দেখতে দিয়ে চলে যায় রান্নাঘরে। লামিও যায় ওর সাথে হেল্প করার জন্য। উপমা পেঁয়াজ কাটছে, পাশে দাঁড়িয়ে লামিয়া নুডলস সিদ্ধ করছে। তুই কি সত্যি ওই বাড়ি আর কখনো যাবি না উপমা? রাহিয়ান ভাইয়াকে বলে দেখ না, যেতে দেখি না, সবাই একা হয়ে গেছে। ছোট চাচ্চু এখন বাড়িতে আসে না, বড় চাচ্চু তো কথাই বলে না দরকার ছাড়া। ভালো লাগে না জানিস, ফিরে চল না। আমি তো যেতেই চাই, কিন্তু বাবার প্রতি আমার অভিমান জানিস তো। ও বাড়িতে গিয়ে মানসিক অশান্তি ছাড়া কিছুই পাবো না আমি। এইখানেই ঠিক আছি। আর তোর রাহিয়ান ভাই তো আমায় বলেই যেতে, কিন্তু উনি যাবেন না। ওনাকে রেখে আমি কি করে যাই? ছোট চাচু এমন কি করে করতে পারলো? টাকার লোভ। যে মানুষ টাকার লোভে নিজের মেয়েকেও বিক্রি করে দিতে চায়, সে কি না পারবে? লামিয়া বুঝতে পারে উপমার মন খারাপ হয়ে যাচ্ছে, তাই আর কথা বাড়ায় না, কাজে মন দেয়। উপমার রান্না শেষ করে এসে দেখে রাহিয়ানা উঠে চলে এসেছে। মেহেরাব আর পাখিদের সাথে বসে টিভি দেখছে আর কথা বলছে। উপমা সবার জন্য নুডলস নিয়ে গিয়ে বসে ওদের সাথে। কেমন আছো ভাইয়া? বোনকে তো ভুলেই গেছো, অভিমান করে বলে লামিয়া। তোর সাথে না 2 দিন আগেও কথা হয়েছিল, এখনই বলছিস আমি ভুলে গেছি? তুই এত মিথ্যুক কবে থেকে হয়ে গেলি লামিয়া? নুডলস খেতে খেতে বলে রাহিয়ান। তুমি আমার মিথ্যুক বলতে পারলে ভাইয়া? এইটা কিন্তু ডেকে এনে অপমান। এই উপমা, তুই কিছু বল। ও কি বলবে, সব তো এক ক্ষেতেরই মূলা। ও কি মিথ্যা বলে না? দিনে যা কথা বলে সবই মিথ্যে। আপনাদের কথার মধ্যে আমাকে জড়াচ্ছেন কেন অসভ্য লোক? ঝগড়া করতে করতেই খাবার খেয়ে নেয় ওরা। মেহেরাব আর পাখি বসে বসে কার্টুন দেখায় ব্যস্ত। বাড়িতে থাকলে এত টিভি দেখতে পারে না ওরা। সবাই রাগ করে, তাই এখন সুযোগ পেয়ে বসে পড়েছে। রাহিয়ান বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে বসার রুমে আসে। কোথাও যাচ্ছেন আপনি? প্রশ্ন করে উপমা। হ্যাঁ, রায়হান ওরা চলে এসেছে ট্যুর থেকে। আজকে অফিসও ছুটি, দেখা করতে যাচ্ছি, চলে আসবো একটু পর। কিছু লাগলে কল করিস, বলে বেরিয়ে যায় রাহিয়ান। রাহিয়ান ভাইয়া তোকে অনেক ভালোবাসে তাই না উপমা? উপমা সাইমাকে কল করছিল আসার জন্য। হঠাৎই এমন প্রশ্ন শুনে থেমে যায় উপমা। জানি না তো, কখনো তো বলেনি ভালোবাসে। সাবলীল ভঙ্গিতেই উত্তর দেয় উপমা। লামিয়া চুপ করে থাকে উত্তর শুনে। একসাথে আছে, সংসার করছে, কেউ কাউকে ছাড়া থাকতেও পারবে না, কিন্তু ভালোবেসে কিনা তাই জানে না। উপমা সাইমা কল করে আসতে বলে, সাইমা আসবে বলে দেয়। উপমা এবার কল করে রাহিয়ানকে। হ্যালো, বল। আসার সময় সাথে করে কোকা কোলা নিয়ে আসবেন মনে করে। এটা তখনই বলতে পারতি গাধি, নিয়ে আসবো। উপমা কলটা রেখে লামিয়ার সাথে গল্প করতে ব্যস্ত হয়ে পড়ে। আগে তো একই, বাড়িতে থাকতে এখন তো আলাদা অনেক কথা জমে হয়ে আছে। কথা বলতে বলতেই কলিং বেল বেজে ওঠে। উপমা সাইমা এসেছে ভেবে দরজা খুলে, কিন্তু দেখে রাহিয়ান এসেছে, সাথে তার বন্ধু মহল। উপমা জানতো না যে ওরাও আসবে। সবাইকে ভিতরে আসতে বলে উপমা। বাড়ি ভর্তি মানুষ হয়ে গেছে, উপমার মনটা খুশি হয়ে যায়। উপমা সবার সাথে কথা বলে রান্নাঘরে যায়। এতগুলো মানুষের জন্য রান্না করতে হবে। লামিয়াও আসে, সাথে মিলি আর মার্জিও আসে। ওরা উপমার সাথে কাজে হাত লাগায়। উপমা বিরিয়ানি রান্না করবে, সকলে হে বলে দিয়েছে। লামিয়া, মিলি আর মার্জিও হাতে হাতে কাজ করছে আর গল্প করছে। তখনই আবার কলিং বেল বেজে ওঠে। মেয়েরা সবাই রান্নাঘরে ব্যস্ত থাকায় রাহিয়ান গিয়ে দরজা খুলতে চায়, কিন্তু রিপন দাঁড়িয়েই ছিল, তাই ওই যায় দরজা খুলতে। খুলে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে হাসি মুখে। রিপন তাকিয়ে দেখতে থাকে। বাঁকা দাঁতের মেয়েটা দেখতে অসম্ভব সুন্দরী। একটু সরে দাঁড়াবেন, তাহলে ভেতরে যেতাম, বলে সাইমা ওর কথায় হুঁশ ফিরে রিপনের। জি জি, অবশ্যই আসুন। সাইমা এসেছে শব্দ পেয়ে উপমা বাইরে আসে। উপমাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে সাইমা। রিপন এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছে, দেখছে ওদের। উপমা সাইমাকে নিয়ে রান্নাঘরে চলে যায়। রিপন গিয়ে আবার বন্ধুদের সাথে বসে ওরা ফোনে লুডো খেলছিল।
কে এসেছে রে? জানি না তো, একটা মেয়ে ভাবিকে গিয়ে জড়িয়ে ধরলো। ও, উপমার বন্ধু হবে হয়তো সাইমা। রিপনের নামটা শুনেও ভালো লেগেছে। ওর মস্তিষ্কে এখন একটাই নাম ঘুরছে, সাইমা। তোর আবার কি হলো? জিনে ধরছে নাকি? হ্যাঁ, সুন্দরী জিন। তুই কি বুঝবি? দেখিস, সুন্দরী জিন আবার তোর ঘাড় না মটকে দেয়। রায়হানের এই কথা শুনে সবাই হেসে দেয়। অন্যদিকে মেয়েদের রান্নাঘরেও ধুমিয়ে গল্প চলছে। মিলিত একটার পর একটা কাহিনী বলে যাচ্ছে, বাকি চারজনও মনোযোগ দিয়ে শুনছে। কথার এক পর্যায়ে মার্জি বলে ওঠে, আচ্ছা উপমা, তোমাদের সংসার তো খুব ভালোই চলছে, আমাদের ফুপি কবে বানাচ্ছ শুনি? প্রশ্নটা শুনে উপমা চোখ বড় বড় হয়ে যায়। বানাবে কি আপু? উপমা তো এখনো জানেই না রাহিয়ান ভাইয়া ওকে ভালোবাসে কিনা। বলে ওঠে লামিয়া। সবাই অবাক হয়ে তাকায় উপমার দিকে। কি হয়েছে উপমা, বিয়ে হয়ে গেছে, সংসার করছো, এখনো এইটাই জানো না? বলে মিলি। আসলে আপু, এইরকম করে তো কখনো উনি বলেনি ভালোবাসে, আমিও জোর করি না। বুঝতে পারি না আপু, সংসার তো করছি, সব তো ঠিকই আছে। সব ঠিক থাকলে কি হবে বলতো, যদি ভালোবাসাই না থাকে? রাহিয়ান ভাইকে তুই ভালোবাসিস, এইটা তো আমি জানি, উনি না বললেও তুই বলে দে। বলে সাইমা। আমারও তাই মনে হয়, রাহিয়ান ভাইয়া তো আগে থেকেই চুপচাপ, তাই হয়তো কিছু বলছে না। তুই বলে দে, আর সময় নিস না, পরে দেখবি অন্য মেয়ে এসে তোর জামাইকে তোর সামনে থেকে নিয়ে গেছে, তখন কাঁদিস বসে বসে। সবার কথাই এতক্ষণ শুনছিল উপমা। আসলেই তো ওদের মধ্যে তো ভালোবাসার কোনো কিছুই হয়নি, কাছে আসাও হয়নি। রাহিয়ান বলে উপমা নাকি ছোট, তাই দূরে থাকছে। তাহলে কি অন্য মেয়ে রাহিয়ানকে নিয়ে যাবে? মনে মনে উপমাও ঠিক করে রাহিয়ানের অপেক্ষা আর করবে না, এবার নিচেই বলে দিবে। রান্না শেষ হলে উপমা ফ্রেশ হতে যায়। এখন সবাই একসাথে বসে আছে, শুধু উপমা আর রাহিয়ান নেই। ওরা রুমে আছে, সবাই তো তৈরি হয়ে এসেছে, কিন্তু ওরা তো এই বাসায় থাকে, কাজও করেছে, ফ্রেশ তো হতেই হবে। রুমে এসে উপমা একটা লং 3 পিস পরে নেয় কালো রঙের। রাহিয়ানও কালো টি শার্ট পরেছে। উপমা আয়নার সামনে কানে দুল পরছিল, হুক লাগাতে ব্যর্থ, তাই রাহিয়ান হেল্প করতে আসে, পরিয়ে দেয় দুল জোড়া। এই দুল রাহিয়ানই এনে দিয়েছিল, আর সাথে একটা নোসপিন। আজকে অনেক কষ্ট হয়ে গেছে, তাই না? এত মানুষের জন্য রান্না করতে হয়েছে। বলে রাহিয়ান। কষ্ট কেন হবে, আমি তো একা করিনি, আপুরা আর লামিয়া সাইমাও হেল্প করেছে সাথে, কষ্ট হওয়ার তো প্রশ্নই আসে না। রাহিয়ান হাসে, তারপর চলে যায় বসার ঘরে। খাবার টেবিলে সকলে জায়গা হবে না, তাই সবাই যে যার মতোই বসেছে, কেউ সোফায়, কেউ টেবিলে, কেউ নিচে, গল্প করছে আর খাচ্ছে। সবার কথা শুনে উপমার হাসতে হাসতে খাওয়া বন্ধ হয়ে গেছে। কিন্তু আজকে রিপন চুপচাপ বসে আছে, শুধু সাইমাকে দেখে যাচ্ছে। বিষয়টা আবির আর রাহিয়ান খেয়াল করেছে। রাহিয়ান তেমন পাত্তা দেয়নি বিষয়টি কে, কিন্তু আবির গোয়েন্দা হয়ে গেছে। রহস্য কি? তাদের চিরকুমার কি কারো প্রেমে পড়ে যাচ্ছে নাকি? বিকেল 4টা, সবাই একসাথে ঘুরতে বের হয়। সবাই ঠিক করে যেখানেই যাবে হেঁটে যাবে, গল্প করতে করতে। যেই ভাবা সেই কাজ, সবাই হাঁটছে একসাথে। রিপন কেন যেন পিছে পিছে হাঁটছে, ওকে দেখে মনে হচ্ছে ওর বল শক্তি কিছুই নেই। আবির তো গোয়েন্দা আছেই। কি রে শালা, তুই এমন ঝিমিয়ে ঝিমিয়ে হাঁটছিস কেন? খেয়ে পেট ভরেনি তোর? বলে আবির। চুপ করবি তুই? আমি ঠিকই হাঁটছি, তুই তোর কাজ কর। আমি তো আমার কাজই করছি, নজরে নজরে রাখছি, কিন্তু মনে রাখিস। বলেই আবির চলে যায় সামনে। রিপন হাঁটছিল সাইমার সাথে সাথে। সাইমা ছিল জুতো পরায়, ধীরে ধীরে হাঁটছে, তাই রিপনও হাঁটার গতি কমিয়ে দিয়েছে। বাকি সবাই গল্প আর হাসাহাসিতে ব্যস্ত। পাখি আর মেহরাবও হাঁটছে। সবাই ঠিক থাকলেও রাহিয়ান খুব বিরক্ত, হাঁটাহাঁটি করতে তার ভাল লাগে না, কিন্তু সবাই আছে বলে না গিয়েও পারছে না। উপমা তো ঠিকই বুঝতে পারছে। হেঁটে হেঁটে ওরা একটা নদীর পাড়ে এসে পড়ে। বাসা থেকে বেশি দূরে নেয়, উপমা দেখেই চিনে ফেলে। যেদিন বাড়ি থেকে চলে এসেছিল, রাহিয়ান তো এখানেই নিয়ে এসেছিল আগে। জায়গাটা তো খুব সুন্দর, এই আমার কিছু ছবি তুলে দে না। উপমা লামিয়া ছবি তুলে দিতে থাকে, বাকি সবাইও ছবি তুলছে, স্টোরি দিচ্ছে, কিন্তু সাইমা একটু দূরেই দাঁড়িয়ে দেখছে। রিপন গিয়ে ওর পাশে দাঁড়ায়। আপনি ছবি তুলবেন না? একা দাঁড়িয়ে আছেন কেন? ক্যামেরাম্যান না পেলে আমাকে বলতে পারেন, আমি কিন্তু ভালো ছবি তুলি। কথা পাচ্ছিল না, তাই এই সুযোগটা হাতছাড়া করলো না রিপন। আমার ছবি তুলতে ভালো লাগে না, আর কেউ আমাকে সুন্দর করে তুলেও দিতে পারে না। আমি তুলে দিই, পছন্দ না হলে টাকা ফেরত। সাইমা হেসে দেয়। রিপনের ফোনে অনেকগুলো ছবি তুলে সাইমা। রিপন ইচ্ছে করেই নিজের ফোনে তুলেছে ছবি। সাইমার ছবিগুলো খুব পছন্দ হয়, কিন্তু নিজের ফোন নেবে কি করে? তখনই রিপন সাইমার হোয়াটসঅ্যাপ নাম্বার চায়। সাইমাও দিয়ে দেয়। রিপনকে আর পায়কে
প্রথমবারও জীবনে বসন্ত এসেছে। ছবি তুলছে সবাই। রাহিয়ান একটু দূরে দাঁড়িয়ে উপমার ক্যান্ডিড ছবি তুলছে, যা উপমার অজানা। সময় শেষ হয়, সন্ধে নামে। এইবার বাড়ি যাওয়ার পালা। রায়হান ওরা বাসায় যাওয়ার জন্য অন্যদিকে যাবে, আর রাহিয়ান, উপমা, লামিয়া আর পাখিদের নিয়ে যাবে। কিন্তু সাইমা এই সন্ধ্যাবেলা কি করে যাবে? উপমা থেকে যেতে বলে সাইমাকে, কিন্তু সাইমা রাজি হয় না, একাই যেতে পারবে বলে। রিপন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল এতক্ষণ। কোনো প্রবলেম না হলে আমি দিয়ে আসি, বাইক নিয়ে যাব তাড়াতাড়ি, ও যেতেও পারবো বলে রিপন। ওইটাই ভালো হবে ভাইয়া, আপনি গিয়েই দিয়ে আসুন। সাইমা, তোর কোনো সমস্যা নেই তো? না, কিন্তু উনি কেন কষ্ট করবেন? রিপন আর কিছু বলতে দেয় না, রাহিয়ানকে বলে সামনে এগোতে। রায়হান, আবির, মিলি ওরা চলে যায়, আর বাকিরা রাহিয়ানদের বাসার নিচে আসে। ওইখান থেকে বাইক নিয়ে সাইমার বাড়ির উদ্দেশ্যে যায় রিপন। রাহিয়ান সবই বুঝতে পারছে আর মনে মনে হাসছে। তার দেবদাস বন্ধু অবশেষে প্রেমে পড়েছে। রাহিয়ান, লামিয়া, পাখি আর মেহরাবকে বাসায় দিতে যাবে, তাই বাইকের চাবি আনতে যায়। বেস্ট অফ লাক বোন, এইবার অন্তত নিজের ভালোবাসার কথা বলিস, দোয়া রইল বলে হেসে দেয় লামিয়া। জানি না রে ভাই, তখন থেকে শান্তি পাচ্ছি না, কিভাবে কি করব ভয় লাগছে। বলো, তোর বিয়ে করা বর, ভয় কেন লাগবে? বলে দিবি, আর যদি না বলতে পারিস তোর খবর আছে। ওদের কথার মধ্যে রাহিয়ান চলে আসে। উপমা চলে যায় উপরে, আর রাহিয়ান লামিয়াদের বাড়িতে পৌঁছে দিতে চলে যায়। উপমা উপরে এসে ঝটপট সব গুছিয়ে নেয়। বাইরে মেঘ ডাকছে। উপমা জানে মেঘ ডাকছে মানেই কারেন্ট চলে যাবে, তাই তাড়াতাড়ি তৈরি হতে চলে যায়। রাহিয়ান বাড়ির দিকে আসছিল, রাস্তায় কাঠগোলাপের গাছটা দেখতে পায়। ওইটা কিনতে গিয়েই দেরি হয়ে যায়। ততক্ষণে বৃষ্টি চলে এসেছে। রাহিয়ান বাইক নিয়ে ছুটে বাড়ির দিকে। উপমা বের হয়েছে মাত্র, তখনই কারেন্ট চলে যায়। উপমা অন্ধকারে নিজের ফোনটা নিয়ে ফ্ল্যাশ অন করে ঘরে থাকা কিছু মোমবাতি জ্বালিয়ে দেয়। কলিং বেল বেজে ওঠে। উপমা গিয়ে দরজা খুলে দেয়। রাহিয়ান দাঁড়িয়ে আছে, পুরো ভিজে একাকার অবস্থা ওর। রাহিয়ানকে এই অবস্থায় দেখে উপমা হতাশ। ভিজে কেন আসতে গেলেন? কোথাও দাঁড়িয়ে থাকতে পারলেন না? পরে আসলে কি হতো? রাহিয়ান কোনো কথা না বলেই ওয়াশরুমে চলে যায়। উপমা দাঁড়িয়ে আছে, এত কষ্ট করলো কার জন্য? মানুষটাকে দেখলো না, মন খারাপ করে বসে থাকে উপমা। রাহিয়ান বের হয়ে আসে, এখনো কারেন্ট আসেনি। বাইরে প্রচুর বৃষ্টি। রাহিয়ান বিছানায় গিয়ে বসা মাত্রই দুটো মোমবাতি দিয়ে কতটুকুই বা আলো হয়। রাহিয়ান বসতেই ওর কোলের উপর উপমা বসে পড়ে, জড়িয়ে ধরে শক্ত করে। রাহিয়ান অবাক না হয়ে পারে না, নিজেই ও জড়িয়ে ধরে। কি ব্যাপার, ভয় পাচ্ছিস তুই? তাহলে কিছু হয়েছে? মন খারাপ? কি হয়েছে বল তাহলে, না বললে আমি কি করে বুঝবো? কখনো নিজে থেকে জড়িয়ে ধরিস না তো, আজকে কি হলো? একটা কথা ছিল। বল, আমি আছি তো, শুনছি, বল। আপনি কি অন্ধ বলেন তো? না তো। তাহলে আমাকে কি দেখতে পাচ্ছেন না? রাহিয়ান এবার খেয়াল করে, তখন ভিজে ছিল বলে এক প্রকার দৌড়েই ওয়াশরুমে চলে গেছিল। রাহিয়ান উপমাকে ছাড়িয়ে ভালো করে ওর দিকে তাকায়। উপমা শাড়ি পরেছে। রাহিয়ান হাঁ করে তাকিয়ে আছে। কালো জামদানি শাড়ি। রাহিয়ান তাকিয়ে আছে উপমার হলুদ ফর্সা শরীরে। কালো শাড়িটা যেন উপমাকে আরো বেশি আবেদনময়ী করে তুলেছে। রাহিয়ানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে উপমা লজ্জা পায়। দূরে চলে যেতে চায়, কিন্তু রাহিয়ান যেতে চায় না। কোমর জড়িয়ে ধরে কাছে নিয়ে আসে আরো। বিছানায় রাখা কাঠগোলাপের গাছটা উপমা চুলে পরিয়ে দেয়। আমাকে পাগল করে দিয়ে এখন পারাচ্ছিস? আমি আপনাকে পাগল কেন করব? আর বৃষ্টিতে ভিজে এই কাঠগোলাপ এনেছেন। আসলেই তো পাগল আপনি। উল্টো আমাকে বলছেন আমি পাগল করেছি। এই যে করছিস, শাড়ি পরে আমার সামনে এসেছিস, এটাই আমি পাগল, আর কিছু লাগবে না তো। উপমা বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। কথাটা বলতে গিয়েও গলায় আটকে যাচ্ছে, কিন্তু বলতেই যে হবে, এইভাবে আর কত। আপনাকে একটা কথা বলার ছিল। রাহিয়ান উপমাকে আবার ওর কোলে বসিয়ে দেয়, তারপর উপমার ঘাড়ে মুখ গুজে দেয়। বলতে বলে উপমাকে, ভালোবাসি। অস্পষ্ট স্বরে বলে উপমা। রাহিয়ানের সাথে সাথে তাকায় উপমার দিকে। উপমা মাথা নিচু করে আছে। আপনি কিছু বলবেন না? রাহিয়ানকে চুপ থাকতে দেখে বলে উপমা, গাছি, তোকে এখনো বলতে হবে উপমা যে আমি তোকে ভালোবাসি? তুই আসলেই গাছি উপমা। আমি রাহিয়ান যখন থেকে ভালোবাসা বুঝেছি, শুধু তোকে চেয়েছি। এই সব কিছু শুধু তোর জন্য। ভালোবাসি তোকে, আমি অনেক ভালোবাসি। উপমার চোখে পানি চলে আসে। শক্ত করে জড়িয়ে ধরে রাহিয়ানকে। আমি আপনাকে অনেক ভালোবাসি সেই ছোট থেকে। আপনি চলে যাওয়ার পর আমার খুব অভিমান হয়েছিল জানেন। আপনার শাসনগুলো খুব মিস করতাম। আমি নিজেকে আপনার জন্য তৈরি করেছি। আমি ভেবেছিলাম আপনার ভালোবাসার মানুষ অন্য কেউ, তাই কখনোই সাহস করে বলা হয়নি আমি ভালোবাসি আপনাকে।
রাহিয়ানের আজকে নিজেকে সব থেকে বেশি সুখী মানুষ মনে হচ্ছে। ওইভাবে জড়িয়ে ধরে বসে থাকে উপমা, চুপ করে আছে। শেষ, এইটুকুই শাড়ি পরেছিস, পাগল করে দিলি, এখন কাঁদছিস, এটা কেমন বিচার উপমা? আমি আপনাকে পাগল করিনি, শাড়ি পরছি আপনাকে দেখানোর জন্য। আমি তো দেখলামই না। কারেন্ট নেই তো কিভাবে দেখবেন? দেখাচ্ছি কিভাবে দেখব। একটু চুপ থেকে রাহিয়ান আবার বলে, উপমা বলুন। রাহিয়ান কিছু বলে না। উপমার কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। উপমা রাহিয়ানের চুল খামছে ধরে, নিজেও চুমু খেতে থাকে রাহিয়ানের ঠোঁট। রাহিয়ান এক পর্যায়ে উপমাকে বিছানায় শুয়ে দেয়। উপমা বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। রাহিয়ান উপমার কাছে যায়, কানের কাছে গিয়ে চুমু খায়। অস্থির হয়ে যাচ্ছে রাহিয়ান, কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এতদিন ঠিক থাকলেও আজকেও নিজেকে সামলাতে খুব কষ্ট হচ্ছে। ওর উপমার কানের কাছে গিয়ে অস্থির হয়ে বলতে থাকে, উপমা আমি জানি না, আমি বুঝতে পারছি না কিছু, নিজেকে কন্ট্রোল করতেও পারছি না আমি কিছুতেই। আই নিড ইউ, আমি ভালোবাসতে চাই উপমা, অনেক অনেক ভালোবাসতে চাই। উপমা বুঝতে পারে রাহিয়ানের অস্থিরতা, কারণ আর বলতে দেয় না রাহিয়ানকে। উপমা চুমু খায় রাহিয়ানের ঠোঁটে। রাহিয়ানও বুঝে যায় যা বুঝার, ভালোবাসতে থাকে উপমাকে। উপমা যেন আজকে অন্য দুনিয়ায় আছে, ভালোবাসার সাগরে ভাসছে। স্পর্শটা যখন ভালোবাসার মানুষের হয় তখন তার সুখ দ্বিগুণ হয়ে যায়। উপমারও আজকে তাই মনে হচ্ছে। ক্ষণে ক্ষণে পাওয়া যন্ত্রণাগুলো উপমা চোখে পানি এনে দিচ্ছে, কিন্তু উপমা এই ভালোবাসা উপেক্ষা করতে চায় না। এই অনুভূতিগুলো যে অন্যরকম, থাকুক না কিছু ভালোবাসার যন্ত্রণায়। যন্ত্রণায় যদি সুখ পাওয়া যায় তাহলে যন্ত্রণাই ভালো। রাত শেষের দিকে বাইরে এখনো বৃষ্টির শব্দ। উপমা চোখ মেলে তাকায়, পুরো ঘর অন্ধকার হয়ে আছে, এখনো কারেন্ট আসেনি। উপমা বুঝতে পারে কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। নড়ে চড়ে উঠে উপমা বুঝতে পারছে না কিছুই, পুরো শরীর ব্যথায় ফেটে যাচ্ছে। উপমা নড়ে চড়ে উঠতেই রায়হান আস্তে করে চেপে ধরে উপমাকে, ঘাড়ে মুখ গুজে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। উপমা আর নড়তে পারে না, কিছুক্ষণ ওইভাবেই শুয়ে থাকে। একটা সময় ঘুমিয়ে যায়। ঘুম ভাঙে আজানের শব্দে। বাইরের অল্প আলো এসেছে, ঘরে ঢুকেছে। এইবারও রাহিয়ান জড়িয়ে ধরে রেখেছে, উঠবে কি করে? অনেক কষ্ট রাহিয়ানকে ওর অবস্থান থেকে সরিয়ে দেয়। রাহিয়ানের ঘুম পাতলা হয়ে যায়। উপমা উঠতে চায় কিন্তু উঠতে পারে না ব্যথায়। পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওর। রাহিয়ান উপমাকে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি উঠে বসে কোলে নিয়ে জড়িয়ে ধরে উপমাকে। কি হয়েছে পাখি, কষ্ট হচ্ছে খুব? উঠতে কে বলেছে তোকে? শুয়ে থাকতে পারিস না তুই? ধমক দিয়ে বলে রাহিয়ান। উপমার মনে হচ্ছে ও অজ্ঞান হয়ে যাবে। একটু পর আরো শক্ত করে জড়িয়ে ধরে রাহিয়ানকে। রাহিয়ান বুঝতে পারে উপমার কষ্ট হচ্ছে, হওয়ারই কথা, কিন্তু এইটাই তো হওয়ারই ছিল। একদিন না একদিন এই ব্যথাগুলো উপমার সহ্য করতেই হতো। রাহিয়ানের মন খারাপ হয় উপমার জন্য। নিজেকে দোষী মনে হচ্ছে, নিজেকে তো অনেক সামলে রেখেছে, কাল কেন পারল না? উপমা তো নিজেই এসেছিল, বাধাও দেয়নি। রাহিয়ান ওইভাবে জড়িয়ে ধরে রেখে উপমাকে। শরীর ক্লান্ত থাকায় উপমা ঘুমিয়ে যায়। রাহিয়ান উপমাকে সাবধানে বিছানায় শুয়ে দিয়ে নিজে শাওয়ার নিতে চলে যায়। রাহিয়ান বের হয়ে এসে দেখে উপমা পেট চেপে ধরে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। রাহিয়ান আর দেরি করে না, তৈরি হয়ে বাইক নিয়ে বেরিয়ে যায়। মাত্র সকাল 7টা। এত সকালে রাহিয়ান যেই কাজে বের হয়েছে তা খুঁজে পায় না। প্রায় অনেকটা সময় নিয়ে রাহিয়ান বাড়ি ফিরে আসে। উপমা এখনো ঘুমোচ্ছে। রাহিয়ান এসে ওর পাশে গিয়ে শুয়ে পড়ে, জড়িয়ে ধরে উপমাকে। উপমা ব্যথায় কুকড়ে ওঠে। রাহিয়ান আস্তে করে ডাকে উপমাকে, উপমা। খুব কষ্ট হচ্ছে তাই না? রাহিয়ান নিচু স্বরে বলে কথাটা। উপমা চোখ মেলে তাকায় ওর দিকে। উঠতে হবে এবার, শাওয়ার নিতে হবে তো। জানি কষ্ট হচ্ছে, কিন্তু ফ্রেশ হয়ে এসে ঘুমাবি, ওঠ। বলেই উঠে কোলে তুলে নেয় উপমাকে। উপমা চাদর দিয়ে শরীর ঢাকতে ব্যস্ত হয়ে পড়ে। খেয়াল করে রাহিয়ান মুচকি হাসে। ব্যথায় নড়তে পারছে না, কিন্তু নিজের সম্মান নিয়ে কত চিন্তা। আমি ঘুমাবো, প্লিজ। আপনি এমন করছেন কেন বলেন তো? আমাকে নামিয়ে দিন, আমি ঘুমাবো, ভালো লাগছে না আমার। চেঁচিয়ে বলে উপমা। চুপ, এত কথা বলতে হবে না। ঘুমাবি তো, শাওয়ার নিয়ে এসে তারপর। এইভাবে ঘুমাতে হয় না বউ। আপনিও যাবেন আমার সাথে? এই নামিয়ে দিন আমায়, আমি যেতে পারবো। হাঁটতেও পারবি না, বিছানা থেকে উঠতে পারছিস না, হাঁটবি কি করে? উপমার আর কিছু বলে না, চুপ করে থাকে। রাহিয়ান ওকে ওয়াশরুমে দিয়ে আসে, সাথে প্রয়োজনীয় সবকিছু। তারপর বাইরে চলে আসে, বিছানা গুছিয়ে নেয়, চাদর পাল্টে দিয়ে জামা কাপড়গুলো টিকে রাখে। উপমা প্রায় অনেকক্ষণ পরে ওয়াশরুমের দরজা খুলে। রাহিয়ান ফোনে কিছু দেখছিল, উপমাকে দেখে উঠে গিয়ে কোলে তুলে নেয়, বিছানায় এনে বসিয়ে দেয়। এখন একটু ভালো লাগছে? উপমার ভীষণ লজ্জা লাগছে। যতই হোক, লজ্জা লাগারই তো কথা। উপমা মাথা নিচু করে বসে থাকে। রাহিয়ান বুঝতে পারে উপমা লজ্জা পাচ্ছে, তাই ওকে পাশে বসে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। লজ্জা না পেয়ে কথা বল, এখন আর লজ্জা পেয়ে কি হবে? তুই তো শেষ উপমা, বলেছিলাম না সুখে কাঁদাবো। আমি কিন্তু আমার কথা রেখেছি।
উপমার কানের কাছে গিয়ে বলে রাহিয়ান। অসভ্য লোক। রাহিয়ান হাসে। উপমাকে বসিয়ে রেখেই কিনে আনা নাস্তাগুলো নিয়ে আসে। বিছানায় খেতে বসে রাহিয়ান উপমা অবাক হয়। এগুলো কোথায় থেকে আসলো? আপনি বাইরে গিয়েছিলেন? এমনও যেতেই হতো, তাই নাস্তাও নিয়ে এসেছি। দুপুরেও নিয়ে আসবো। রান্না করতে হবে না, রেস্ট নিবি তুই। এখন খেয়ে নে। আমি খাবো না, খিদে নেই আমার। আমি একটু শুয়ে থাকবো। খেতে হবে লক্ষ্মী, এমনি প্রচুর দুর্বল তুই। আজকে আরো হয়ে গেছিস, আমি খাইয়ে দিচ্ছি বলে রাহিয়ান উপমাকে খাইয়ে দেয়। উপমাও চুপচাপ খেয়ে নেয়, তাহলে মায়ের একটাও মাটিতে পড়বে না। খাওয়া শেষে রাহিয়ান সবকিছু গুছিয়ে রাখে। তারপরে সে উপমার পাশে বসে হাতে একটা পানির গ্লাস আর অন্য হাতে ওষুধ। উপমা তাকিয়ে আছে ওর দিকে। এইবার এই দুটো খেয়ে নিবি, শেষ। দেখবি ঠিক হয়ে গেছিস। কিসের ঔষধ এগুলো? ব্যথার ওষুধ। প্লিজ না করবি না, ছোট্ট ওষুধ খেতে প্রবলেম হবে না। আমার কোনো ব্যথা নেই, আমি ঠিক আছি। আমি খাবো না ওই ঔষধ, ফেলে দিন ওইগুলো। খেতে হবে, ব্যথা কমে যায়নি, বাহানা করবি না। উপমা আর কিছু বলতে পারে না, খেয়ে নেয়। রাহিয়ান উপমাকে নিয়ে আবার শুয়ে পড়ে। উপমা ওর বুকে মুখ গুজে দেয়। রাহিয়ান উপমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। উপমা, বলুন। আমি তোকে সময় দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তোকে কষ্ট পেতে দেখছি। এই সময়টা অবশ্যই চেয়েছি, আমার বয়সই ওই রকম। কিন্তু একটু সময় নিয়ে, তোরও সময় নেওয়া দরকার ছিল হয়তো। মানসিক চাহিদা এর থেকে শারীরিক চাহিদাকে আমি কখনোই বেশি গুরুত্ব দিইনি, কিন্তু কাল তোকে ওইভাবে দেখে কি হয়েছিল জানি না। উপমা চুপ করে শুনছিল। উপমা অসুস্থ হয়ে পড়াই হয়তো রাহিয়ান নিজেকে দোষী মনে করছে, কিন্তু উপমাই তো চেয়েছিল। উপমা আরো ভাবতো যে রাহিয়ান ওকে ভালোবাসে না, তাই ওর কাছে আসেনি। আপনি কি পাগল বলুন তো? নিজেকে কেন অপরাধী মনে করছেন? আপনি আমার বর, এটা আপনার অধিকার। আপনি আমাকে যথেষ্ট সময় দিয়েছেন, আমি খুশি। আমি আরো ভাবতাম আপনি আমায় ভালোবাসেন না বলেই আমার কাছে এসেও ফিরে গেছেন বারবার। গাধি, আমি তোকে অনেক ভালোবাসি উপমা, অনেক বেশি ভালোবাসি বলে কপালে চুমু খায়। উপমা ঘুমিয়ে পড়ে আবার, কিন্তু রাহিয়ান ঘুমায় না। পাশে বসে অফিসের কাজ করতে থাকে। উপমার জন্যই আজকে যেতে পারেনি রাহিয়ান। দুপুরের দিকে রাহিয়ান বাইরে থেকেই খাবার কিনে আনে। উপমা উঠে খেয়ে নেয়। উপমা কিছুতেই উঠতে ইচ্ছে করছে না বিছানা থেকে, তাই রাহিয়ানও শুয়ে থাকতে বলে। এভাবেই দিন কেটে যায়। উপমা সুস্থ হতে একদিন সময় লেগে যায়। রাহিয়ান সারাক্ষণ ওর পাশেই ছিল। রাতের দিকে উপমা একটু ঠিকঠাক বোধ করে। আবদার করে বসে রাহিয়ানের কাছে ওই নদীর পাড়ে ঘুরতে যাবে। সন্ধ্যা হয়ে গেছে বলে রাহিয়ান নিয়ে যেতে চায় না, কিন্তু উপমা মানে না। বাধ্য হয়েই রাহিয়ান উপমাকে ঘুরতে নিয়ে যায়। অন্যদিকে সাইমার সাথে রিপনের কথা যেন বেড়েই চলেছে। সাইমা প্রচুর কথা বলে। রিপন ভেবেছিল হয়তো চুপচাপ, কিন্তু এই একদিন এই মেয়েটা এত কথা বলেছে যে মেসেজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে রিপন। অবশেষে সাইমাকে কলই করে বসে রিপন। হ্যালো, এইবার বলুন। মেসেজ করতে পারছি না, আর এইবার মুখে বলুন, আমি মনোযোগ দিয়ে শুনছি। আপনি কি বিরক্ত হচ্ছেন নাকি? দেখুন, আমি কথা বলতে ভালোবাসি। আমার সাথে কথা বলতে হলে আমার কথা শুনতে হবে। শুনছি তো আমি, বলুন আপনি। আসলে আমি এত মেসেজ করতে পারছি না। সাইমা আবার বকবক শুরু করে আর রিপন শুনতে থাকে। রিপন সবসময় বলেছে করো কথা শুনেনি, কিন্তু আজ শুনছে। মেয়েটা যেন কথার ভান্ডার সাথে নিয়ে ঘুরে। সময় চলে যাচ্ছে সময়ের গতিতে, আর সাইমা আর রিপনের কথা চলছে আরো জোর গতিতে। রিপন আর সাইমা এখন নিয়ম করেই কথা বলে। রিপন শুধু পচায় সাইমাকে, আর সাইমাও রেগে যায়। উপমার রাহিয়ানের দিনগুলো খুব ভালো কাটছে। ওই দিনের পর রাহিয়ান আর উপমার বেশি কাছে যায়নি, ভয়ে যদি আবার ওই রকম অসুস্থ হয়ে যায়। কিন্তু উপমা তো নাছোড়বান্দা, তার ভালোবাসা চাই। তেমনি আজ রাতেও শাড়ি পরে সেজেছে উপমা, অপেক্ষা শুধু রাহিয়ানের। কিছুক্ষণ পরেই কলিং বেল বেজে উঠে উপমা দৌড়ে গিয়ে দরজা খুলে। কি ব্যাপার আজকে? ও শাড়ি কি হয়েছে বলতো? শাড়ি পরে ঠিক মতো হাঁটতে পারছিস না, কিন্তু 8 দিন ধরে দেখছি শুধু শাড়িই পরছিস। একদমই রুমে ঢুকতে ঢুকতে বলে রাহিয়ান। উপমার মেজাজ খারাপ হয়ে যায়। ও কি শাড়ি এমনিই পরে নাকি? রাহিয়ানকে দেখানোর জন্যই তো পরে। আনরোমান্টিক লোক একটা। উপমা হেঁটে গিয়ে রাহিয়ান সামনে গিয়ে দাঁড়ায়। এক এক করে রাহিয়ানের শার্টের বোতাম খুলতে থাকে। রাহিয়ানের অবস্থা খারাপ হচ্ছে। কি করবে? এই মেয়ে এমন করছে কেন? আমি পারবো, তোর কষ্ট করতে হবে না, একটু কফি করে দে। বিষয়টা থেকে নিস্তার পাওয়ার জন্য বলে রাহিয়ান। আমি জানি আপনি পারবেন, তবুও আমি করব। নিজের কাজ করেই তবে যাই উপমা কফি করতে। রাহিয়ান তাকিয়ে থাকে ওর যাওয়ার দিকে। লাল শাড়িতে বউ লাগছে দেখতে। রাহিয়ান শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। উপমা কফি নিয়ে তখনই রুমে ঢুকে। রাহিয়ান শুধু একটা ট্রাউজার পরা ছিল। উপমা গিয়ে ওর সামনে দাঁড়ায়। এইভাবে আপনি মেয়েদের সামনে যান? ছি ছি ছি।
রাহিয়ান আয়নায় দেখে চুল ঠিক করছিল, হঠাৎ এমন কথাই তাকায় উপমার দিকে। এইভাবে আমি মেয়েদের সামনে যাব কেন? আমি কি পাগল? আর গেলেই কি? যেতেই পারেন, আমার সামনে যেহেতু এসছেন। আমি তোর সামনে আসিনি, তুই নিজেই এসেছিস। উপমার হাত থেকে কফির কাপ নিয়ে বলে রাহিয়ান। পড়া নেই, একদিনও এসে পড়তে দেখি না তোকে। সামনে পরীক্ষা উপমা, ভুলে গেছিস? বারান্দায় দোলনায় গিয়ে বসে বলে রাহিয়ান। না ভুলিনি, আমার সব মনে আছে, বরং আপনি ভুলে যাচ্ছেন। রাহিয়ানের কোলে গিয়ে বসে পড়ে উপমা। এটা কি হলো? পড়ে যাবি গাধি। আপনি আছেন না, আপনি ধরবেন। না ধরবো না, ফেলে দিব। দিন ফেলে, আমার কোমর ভেঙে যাবে, আর কিছু করতে হবে না, সব আপনি করবেন, আমি বসে থাকবো। খুশি হয়ে বলে উপমা। অনেক বুদ্ধি হয়েছে দেখছি তোর। আমাকে কেমন লাগছে বললেন না তো? সব সময় যেমন লাগে, রূপসী। তাহলে ভালোবাসেন না কেন আমায়? রাহিয়ানের চোখের দিকে তাকিয়ে বলে উপমা। কই ভালোবাসি না, প্রতিদিনই তো ভালোবাসি তোকে। কই, আমি তো দেখি না। ওই দিনের মতো কেন ভালোবাসেন না? ওই যে কতদিন ধরে শাড়ি পরে অপেক্ষা করি, আপনি এসেই জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েন। কেন? আমি কি কিছু করেছি? উপমার কণ্ঠ অন্যরকম শোনাচ্ছে। রাহিয়ান অবাক হয়, ওর ভালোর জন্যই ওর থেকে দূরে থাকছে, আর ওই বলছে কেন ভালোবাসে না। তুই চাস আমি তোকে ওই দিনের মতো আবার ভালোবাসি? বলে দিতে হবে। আমার অবস্থা বুঝছিস উপমা? ওই দিনের পর থেকে নিজেকে তোর থেকে দূরে রেখেছি, যাতে তোকে আবার কষ্ট পেতে না হয়। তোকে ওই দিন কান্না করতে দেখেছি, অসুস্থ হয়ে পড়তে দেখেছি। আমি নিজে কষ্ট পেয়ে তোর থেকে দূরে থাকতে চাইছি, আর তুই নিজেই সেই যন্ত্রণা চাইছিস। হ্যাঁ চাইছি। রাহিয়ান গালে চুমু খেয়ে বলে উপমা। বুঝে বলছিস? আমাকে পাগল করে দিলে কিন্তু সমস্যা তোরই হবে। পরে রোজ এই পাগলকে কিন্তু তোরই সামলাতে হবে। পারবি সামলাতে? পারবো, খুব পারবো। পাগল হয়ে যান না রাহিয়ান, অনেক ভালোবাসুন আমায়। আমি আপনার সুখ হতে চাই, আপনাকে নিয়ে উড়তে চাই। রাহিয়ানের জন্য এইটুকুই যথেষ্ট ছিল। যাকে যন্ত্রণা দিবে না বলে দূরে থেকেছে, সেই নিজেই যন্ত্রণা চাইছে ভালোবাসার নামে। তাও সে যদি হয় নিজেরই বউ, তাহলে কি নিজেকে সামলানো যায়? রাহিয়ানও নিজেকে আর সামলাবে না, নিজের সবটুকু দিয়ে ভালোবাসবে উপমাকে। আর একটা ভালোবাসার রাত এভাবেই কেটে যাক সময় ভালোবাসায়। অন্যদিকে শিকদার বাড়িতে চলছে আরেক কাণ্ড। আশরাফ শিকদার লামিয়ার বিয়ে ঠিক করেছে। বাড়ির সবারও ছেলের ছবি দেখে পছন্দ হয়েছে, কিন্তু লামিয়া থ মেরে বসে আছে। বিয়ে করতে চায় না, সে পড়তে চায়। আশরাফ শিকদারের এক কথা, ছেলে পক্ষ কাল দেখতে আসবে লামিয়াকে। লামিয়া ভেবে পাচ্ছে না এত রাতে কাকে কল করে পরামর্শ চাইবে। আমি শিকদার না করেছিল, মেয়ে যখন চাইছে না কি দরকার, কিন্তু আশরাফ শিকদার বলেন ছেলে ভালো। তুমি কি বসে বসে শুধু কাঁদবে আপু? লামিয়ার পাশে গিয়ে বসে বলে পাখি। তোকে কি করব? নাচবো। রেগে গিয়ে বলে লামিয়া। নাচবো তো আমি তোমার বিয়েতে। বলেই দৌড় দেয় পাখি। মার্জি বসে আবিরকে কল করছে। আবির কিছুতেই ধরছে না। কল মার্জির রাগ হয় প্রচন্ড। এই ছেলেটা সিরিয়াস সময় কখনো কল ধরে না। রাত তখন প্রায় 1:30। আবির ঘুমে বিভোর হয়ে আছে, ফোন সাইলেন্ট থাকায় টেরও পাচ্ছে না। শতবার কল বাজার পরে আবির চোখ মেলে তাকায়, ফোন বাজছে। সাথে ফোনটা ধরে। এই হারামি, তোকে সে কখন থেকে কল করছি আমি একদিকে পাগল হয়ে যাচ্ছি, আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। তোর কোনো চিন্তা নেই? চেঁচিয়ে বলে মার্জি। আস্তে কথা বল, আমি কানে শুনি তো। ঘুমাতে দিলি কোথায় তুই? কি হয়েছে এবার বলেন ম্যাডাম। কি বলবো আমি তোকে? কি বলছি আমি? বাবা আমার বিয়ে ঠিক করছে, আর তোর কোনো চিন্তাই নেই। তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস, ফোনটা রিসিভ করতে পারছিস না। তোর ওই হিটলার বাপ কি পাগল হয়ে গেছে? তুই কি ওনার ঘাড়ে উঠে নাচছিস যে তোকে বিয়ে দিতে হবে? আমার চাকরি হয়নি, আর একটু সময় তো দিবে তোর বাপ আমায়। তুই বিয়ে করবি আমার? কেন করব না? পাগল নাকি আমি? 2 বছর কি আমি চলে দিব? আবির আর মার্জি অনার্স 2য় বর্ষে যখন পড়ে তখন থেকে একে অপরকে ভালোবাসে। এইটা বন্ধুমল ছাড়া কেউ জানে না। তাহলে কাল বিকেল বেলায় আমি অপেক্ষা করব, আমায় এসে নিয়ে যাবি। আর যদি না পারিস, আমি ওই বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে নিব। তুই বসে বসে কাঁদিস। বলে ফোনটা কেটে দেয়। আবিরও আর কিছু বলতে পারে না। মার্জি অনেকবার ওদের সম্পর্কের কথা ওর বাবাকে বলছে, কিন্তু তিনি বেকার ছেলের হাতে মেয়ে দিবেন না। আবিরও চেষ্টা করছে একটা চাকরি পাওয়ার, কিন্তু হচ্ছে না। বাংলাদেশের সিস্টেম বলে কথা। আবির ভাবনায় পড়ে যায়, কল করে রায়হানকে।
শালা, এত রাতে তুই কি তোর বিয়ের দাওয়াত দিতে কল করেছিস? হ্যাঁ, দাওয়াত দিতেই। কাল আমার বিয়ে। মজা করবি না আবির, ভাল লাগে না কিন্তু। সত্যি বলছি। তারপর সব বলে রায়হানকে। তাহলে সমস্যা কি? বিয়ে করে ফেল। রাহিয়ান করলো না, তুই করে ফেল, আমরা তো আছি। কাল বিকেলে ইনশাল্লাহ যা হওয়ার হবে। সকালে কল করে সবাইকে বাইক দিব। টাটা। ফোন রেখে আবির আর ঘুমাতে পারে না। বিয়ে তো মুখের কথা নয়, নিজের জমানো টাকাগুলো মানি ব্যাগে রাখে। পরদিন সকালে সবাইকে ফোন করে জানায়। আবির শেষে রাহিয়ানকে কল করে। রাহিয়ান অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। উপমা নাস্তা বানাচ্ছে। হ্যালো, বল আবির। দোস্ত, বিকেলে সময় করে বের হতে পারবি? একটু দরকার ছিল। কি হয়েছে বল। সময় ব্যাপার না, সময় আছে। দোস্ত, বিয়ে করছি, অনেক তো হলো। তোর মতোই পদক্ষেপ নিতে যাচ্ছি, তাই তোকে ছাড়া হবেই না। তুই ভাবিকে নিয়ে চলে আসবি বিকেল 4টায়। আসবো শালা, তোর বিয়েতে আমি আসবো না এটা হয়? উপমা নাস্তা নিয়ে পিছে দাঁড়িয়ে শুনছিল। রাহিয়ান ওর দিকে তাকায়। উপমা নাস্তার প্লেটটা বিছানায় রেখে বলে, কার বিয়ে হচ্ছে? আবিরের। আজ বিকেলে বিয়ে করবে ও। তুই রেডি হয়ে থাকিস, আমি অফিস থেকে এসে নিয়ে যাব। কাকে বিয়ে করছে আবির ভাইয়া? কেন? মার্জিকে। ভালোবাসে যাকে, তাকে বিয়ে করবে না? উপমা যেন আকাশ থেকে পড়ে। মার্জির সাথে তো উপমা অনেক কথা বলেছে, কখনো তো বলেনি আবিরের সাথে ওর ভালোবাসার সম্পর্ক। এটা কিভাবে সম্ভব? আমার তো ওনাদের দেখে কখনো মনেই হয়নি ওনাদের সম্পর্ক আছে। রাহিয়ান উপমাকে পিছে থেকে জড়িয়ে ধরে। উপমার ভেজা চুলে মুখ ডুবিয়ে দেয়। উপর থেকে অনেক কিছুই বোঝা যায় না। এই যে আমি যে তোকে ভালোবাসি, এটা তুই কখনো বুঝেছিস আগে? তাহলে ওই রকমই। নাস্তা করে নিন। রাহিয়ান নাস্তা করে নেয়। অফিসের জন্য বের হয় উপমা। দরজা পর্যন্ত এগিয়ে দিতে যায়। রাহিয়ান যাওয়ার আগে আবার জড়িয়ে ধরে কপালে চুমু খায়। কষ্ট হচ্ছে আজকে? হচ্ছে। বিছানার পাশের ড্রয়ারে ওষুধ রাখা আছে, খেয়ে নিবি মনে করে। আমি চলে আসবো তাড়াতাড়ি। রাহিয়ান বেরিয়ে যায়। উপমা গিয়ে ওষুধগুলো হাতে নেয়। নাম দুটো গুগলে সার্চ করে। দেখে উপমা অবাক হয়। এই ওষুধ কেন? একটা তো ব্যথার, আর একটা। উপমার খায় না, পুরো ওষুধের পাতাটাই ফেলে দেয়। উপমা বসে বসে টিভি দেখছে। এমন সময় ওর ফোন বেজে ওঠে। লামিয়ার কল। উপমার সাথে সাথেই ধরে। লামিয়া ফোন দিয়েই অভিমানে ঝুড়ি খুলে বসে সবকিছু বলে উপমাকে। উপমা জানে লামিয়া পড়তে চায়। উপমা লামিয়াকে শান্ত হতে বলে, বড় চাচুকে সব বলতে বলে। লামিয়া তাই করবে বলে ফোন কেটে দেয়। উপমা বেশ অবাক হচ্ছে। হঠাৎ করে সবার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু কেউ অনুষ্ঠান করছে না। বিকেলে সবাই কাজী অফিসে চলে যায়। আবারও সেই কাজী অফিস। সবাই দাঁড়িয়ে আছে। উপমা এক সাইডে গিয়ে বসে আছে। আবির গেছে মার্জিকে আনতে। একটু পরে ওরা চলে আসে। সুন্দর ভেবে ওদের বিয়ে সম্পূর্ণ হয়। সবাইকেই মিষ্টি খাওয়াচ্ছে আবির, মার্জি। উপমা মিলির পাশে বসে আছে। আপু, তুমিও কি জানতে এই প্রেমের ব্যাপারে? জানবো না কেন? আমরা ছাড়া কেউই তো জানতো না। ও। বিয়ে শেষে সবাই বেরিয়ে আসে। এখন কোথায় যাবি তাহলে? বলে রাহিয়ান। আর কোথায় যাব? বাড়ি যাব। বাড়িতে যাবি, কোনো প্রবলেম হবে না? তা তো একটু হবেই, কিন্তু কি আর করার, যেতে তো হবেই। আমি ম্যানেজ করে নিব। আবির চলে যায় বাড়িতে। রয়ে যায় বাকিরা। একসাথে বসে চা খেয়ে তারপর ওরাও চলে যায়। কিন্তু পুরোটা সময় উপমা রিপনকে খেয়াল করছিল, বারবার ফোন দেখছে, এদিক ওদিক গিয়ে কথা বলছে। যার সময় উপমা রাহিয়ানকে প্রশ্নটা করেই ফেলে। আচ্ছা, আপনার সব বন্ধুরা কি লুকিয়ে লুকিয়ে প্রেম করে? কেন বলতো? এমন মনে হলো কেন? না, এই যে আবির ভাইয়া যে প্রেম করতো, তাও মার্জি আপুর সাথে বোঝাই যায়নি। আবার ওই যে রিপন ভাইয়া, ওনাকেও দেখলাম বারবার মেসেজ করছে ফোন থেকে, চোখই সরছে না। আবিরের বিষয়টা শুরু থেকেই এমন ছিল। আর রিপনও তো অনেক কষ্টে প্রেমে পড়েছে, তাই পটানোর চেষ্টা করছে। আর পটাতে গেলে কষ্টটি করতেই হয়। উনি আবার কার সাথে প্রেম করতে চাচ্ছে? আপনার কোনো বান্ধবীর সাথে? আমার না, তোর বান্ধবীর সাথে। বাসার সামনে এসে বাইক থেকে নামতে নামতে বলে রাহিয়ান। উপমা অবাক হয়ে দাঁড়িয়ে আছে। আমার বান্ধবী মানে? তোর তো একটাই বান্ধবী, তার সাথেই। বলেই উপরে উঠে দরজা খুলে রুমে ঢুকে যায় রাহিয়ান। উপমা এসে দেখে রাহিয়ান ফ্রেশ হতে চলে গেছে। উপমার সাথে সাথে সাইমাকে কল করে। কল বিজি। উপমা ভেবে পায় না সাইমা ওকে একবারও বলল না। উপমার ভাবনার মধ্যেই রাহিয়ান বেরিয়ে আসে। উপমার দিকে তাকিয়ে হাসে মেয়েটা। আজকে শুধু চিন্তা করছে। রাহিয়ান এসে ওকে জড়িয়ে ধরে। এইটুকু ব্রেনে এত চাপ নিতে হয় না পাখি, মাথা ব্যথা করবে। আর সাইমা যদি রিপনের সাথে সম্পর্কেও যায়,
ক্ষতি কি? রিপন অনেক ভালো ছেলে। আমি জানি রিপন ভাইয়া ভালো ছেলে, কিন্তু আমি ভাবছি সাইমা আমাকে একবার বললো না। ফোন দিলাম, বিজি। কিভাবে বলবে? রিপন পছন্দ করে, সাইমা তো এখনো জানে না। যখন প্রেম হয়ে যাবে তখন দেখবি ঠিকই বলে দিয়েছে। এইবার বলেন, সকালে যেটা বলেছিলাম করেছিস? কি বলেছিলেন? ভুলে গেছিস? জানতাম আমি তুই কখনো মনে রাখতে পারবি না। বলেই রাহিয়ানকে বিছানার পাশের ড্রয়ার খুলে খুঁজতে থাকে কিছু একটা। কি খুঁজছেন? যেটা সকালে তোকে খেতে বলেছিলাম কিন্তু তুই খাসনি, তোর মনেই নেই। কিন্তু এখন তো দেখছি ওষুধও নেই। আমি খেয়েছি তো। কয়টা? এইখানে তো এক পাতাই রাখা আছে, আরেকটা কোথায়? উপমা এবার পড়লো চিন্তায়। অন্য পাতাটা তো ফেলে দিয়েছে, ওই ওষুধ সে খাবে না কিছুতেই। আমি ফেলে দিয়েছি। মাথা নিচু করে উপমা। রাহিয়ান তাকায় ওর দিকে। ওষুধ ফেলে দিয়েছে মানে কি? ফেলে দিয়েছিস মানে? কেন ফেলেছিস? ফেলবো না, আপনি জানেন ওইটা কিসের ঔষধ, বাচ্চা না হওয়ার ঔষধ। আমি ওইটা খাবো কেন? কখনো খাবো না, তাই ফেলে দিয়েছি। উপমা ভেবেছিল রাহিয়ান জানতো না। আমি জানি ওইটা কিসের ওষুধ, আর খাবি না মানে কি? উপমা, কি চাইছিস তুই? সামনে এসে দাঁড়িয়ে বলে রাহিয়ান। আমি খাবো না, আমি বাচ্চা চাই, মা হতে চাই আমি। রাহিয়ান অবাক বলে, কি এই মেয়ে বয়স মাত্র 18 বছর এখন, নাকি মা হবে? পাগল তুই উপমা, তোর বয়স দেখেছিস? তোর তো এখনো পড়াশোনাই শেষ হয়নি, বাচ্চা চাই এখন তোর? এর জন্য ভালোবাসা পাওয়ার জন্য পাগল তুই? উপমা, আমি জাস্ট ভাবতে পারছি না। সময় হোক, বাচ্চা নিব আমরা। এখন সময় না উপমা, একটু বুঝ। আমি এনে দিচ্ছি আবার ওষুধ, খেয়ে নিবি, আর ওই সব চিন্তা মাথায় আনবি না।